দশম শ্রেণীর ছাত্ররা সবাই বাড়িতে ভালো আছো। আজকে তোমাদের একটা নতুন অধ্যায় পড়ানো হবে, যে অধ্যায়টা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতি অর্থাৎ আমাদের যে বংশটা পরম্পর থেকে চলতে আছে সেই বংশগতি সম্পর্কে এখানে পড়ানো হবে। এই যে বংশগতি বা হেরিডিটি, এই বংশগতি সম্পর্কে প্রথম ধারণা দেন গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল এই বংশগতি সম্পর্কে প্রথম ধারণা দেন। বংশগতি হলো এক জীব থেকে আরেক জীবের যে পরিবর্তন, বা মানুষের প্রজাতি যে ধীরে ধীরে মানুষ হচ্ছে, মানুষই আছে এবং মানুষের যে প্রজাতিটা ধীরে ধীরে উন্নত মানুষে পরিণত হয়েছে সে সম্পর্কে কিছু ধারণা। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের জন্য বা ছোট ছোট বৈশিষ্ট্যের জন্য আমাদের বংশগতির একটা বিশেষ উপাদান, সেটা হলো জিন। জিনটা কোথায় থাকছে? তাহলে জিনটা এই বংশগতির অংশ, যেটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। এর আগের ক্লাসে ক্রোমোজোম সম্পর্কে আলোচনা হয়েছে এবং ক্রোমোজোম সম্পর্কে আলোচনা হওয়ার পর তার জনন সম্পর্কে আলোচনা হয়েছে। জনন হয়ে নতুন জীবের সৃষ্টি হয়েছে। এই নতুন জীবের সৃষ্টি অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য, আবার যে সন্তান মানুষ হয় সেই বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যাওয়ার জন্য কিছু জিন কাজ করে, আর যে জিনগুলো হলো একটা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। জিনগুলো ক্রোমোজোমগুলো এক্স আকৃতির হয়ে থাকে, অর্থাৎ চারটা বাহু বিশিষ্ট ক্রোমোজোম। কোষ বিভাজন সম্পর্কে যখন আলোচনা করা হয় তখন ওখানে ছিল মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে আছে, এবং মিওসিস বিভাজন যখন পড়ানো হয়, মিওসিস বিভাজনের সময় ক্রসিং ওভার সম্পর্কে কিছুটা পড়ানো হয়েছিল। এই ক্রসিং ওভারের জন্য আমাদের নতুন বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায়, আর এই নতুন বৈশিষ্ট্যগুলো যার দ্বারা বাহিত হয় সেটাই হলো জিন। আর জিনগুলো একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে, বা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে। জিনগুলো যে অংশে জিনগুলো অবস্থান করে সেই অংশটাকে বলা হয় লোকাস। তাহলে জিনের যেখানে অবস্থান করবে সেটাকে বলা হয় লোকাস। তাহলে বৈশিষ্ট্য বলছি, তাহলে বৈশিষ্ট্য কি? বাহ্যিক থেকে যা দেখতে পাচ্ছি আমরা সেটাই তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের বাহ্যিক দিক থেকে বোঝা যায়, বাহ্যিক দিক থেকে বোঝার পর সেটা এলিলগত বৈশিষ্ট্যের কারণে বহন করে নিয়ে যায়। তা বংশগতির একক, বংশগতির একক তাহলে কি? বংশগতির একক হলো জিন। জিনগুলো যেহেতু নতুন বৈশিষ্ট্যগুলো বা উন্নত বৈশিষ্ট্যগুলো বা মানুষের বৈশিষ্ট্য বা বিভিন্ন প্রাণীর নিজের নিজের বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাচ্ছে জিন, সেই জন্য জিনকে বলা হয় বংশগতির একক। এই বংশগতির একক, বংশগতি অর্থাৎ বংশগতির যখন বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাচ্ছে, যেমন বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার হয়। ম্যান্ডেলের যে বৈশিষ্ট্য চরিত্রগুলো, ম্যান্ডেল তার পরীক্ষা করার জন্য বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলেন। সেই বৈশিষ্ট্যগুলো ছিল 7 জোড়া বৈশিষ্ট্য। যেমন লম্বা বিপরীত একটা বৈশিষ্ট্য নিয়েছিলেন, সেটা হলো বেটে। লম্বার জন্য একটা একক ব্যবহার করেছিলেন, সেটা হলো ক্যাপিটাল টি, এবং বেটের জন্য একটা একক ব্যবহার করেছিলেন, সেটা হলো স্মল টি। একক বলতে এখানে এই টি গুলোকে এলিল ধরা হয়। এই বৈশিষ্ট্য ম্যান্ডেল যেটা নিয়েছিলেন সেটা হলো 7 জোড়া বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বা বেটে, এই লম্বা একটা বেটে একটা, এক জোড়া, এটা হলো এক জোড়া। এরকম বৈশিষ্ট্য নিয়েছিলেন সাদা ফুল আর লাল ফুল। তারপর বৈশিষ্ট্য নিয়েছিলেন কার্তিক মুকুল আর শীর্ষ মুকুল। এভাবে পরপর 7 জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন। এই বৈশিষ্ট্যগুলোর যে এককগুলো ধরা হয় সেগুলো হলো এলিল। এই এলিলগুলো যখন আলোচনা করা হবে বা এই কোষ সম্পর্কে বা বংশগতি সম্পর্কে যখন আলোচনা করা হবে, তখন এই এলিলগুলো যখন একটা এলিল নিয়ে আলোচনা করা হবে বা এক জোড়া এলিল নিয়ে আলোচনা করা হবে, এক জোড়া এলিল বলতে যেমন লম্বা এবং বেটে। এখানে লম্বা ক্যাপিটাল টি, বেটে স্মল টি, ক্যাপিটাল টি জোড়া কেন ধরা হলো? কারণ আমরা জানি আমাদের ক্রোমোজোম সংখ্যা 2n = 46,
অর্থাৎ 2n বলতে জোড়ায় জোড়ায় অবস্থান করছে। তাহলে জোড়ায় জোড়ায় যখন অবস্থান করছে সেই জন্য বৈশিষ্ট্যটা আমরা বা এলিলটাকে আমরা জোড়ায় জোড়ায় নেব। জোড়ায় জোড়ায় নিয়ে দেখা যাচ্ছে এখানে এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করানো হচ্ছে। এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন করানোর পদ্ধতিকে বলা হয় এক সংকর। এক সংকর জনন। তাহলে এক সংকর জনন এটা অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্য যখন নিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে এক সংকর জনন। আর যখন এই বৈশিষ্ট্যের দুটো নেব অর্থাৎ একটা মটর গাছের মধ্যে দুই প্রকারের বৈশিষ্ট্য পাওয়া যাবে। একটা লম্বা মটর গাছ, লম্বার সঙ্গে আমি নেব কি মটর গাছ, লম্বার সঙ্গে যে কোনো মটর গাছ নিতে পারি আমরা, যে কোনো বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে সব সময়। কি বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে? যেটা একটার সঙ্গে আরেকটা বিপরীত। যেমন গোলাকার বীজ, লম্বা মটর গাছ এবং গোলাকার বীজ, বীজটা হলো গোলাকার। গোলাকারের জন্য ক্যাপিটাল আর, রাউন্ড যেহেতু, এবং বেটের সঙ্গে আমি নিলাম হলো, তাহলে গোলাকার ছিল আর এটা কুঞ্চিত। গোলাকারের সঙ্গে কুঞ্চিত, কুঞ্চিতের জন্য স্মল আর দুটো বৈশিষ্ট্য। তাহলে এই দুটো বৈশিষ্ট্য একটা জীব একটা উদ্ভিদ, এই দুটো বৈশিষ্ট্য মিলে একটা উদ্ভিদ। এই দুটো উদ্ভিদের মধ্যে যখন সংকরায়ন করানো হবে তখন সেটাকে বলা হবে দ্বিসংকর। দ্বিসংকর জনন। তাহলে এক সংকর জনন, দ্বিসংকর জনন। যখন একটা বৈশিষ্ট্য বা এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে তখন সেটা এক সংকর জনন। আর যখন দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে বা দুই জোড়া জীবের বৈশিষ্ট্য নিয়ে উদ্ভিদের সংকরায়ন করিয়ে নতুন অপত্য পাওয়া যাবে, অপত্য বলতে তাদের সন্তান, এটাকে অপত্য ধরা হয়, অপত্য পাওয়া যাবে, তখন সেই সংকরায়ন পদ্ধতিটাকে বলা হবে দ্বিসংকর জনন। দ্বিসংকরে দুই প্রকারের বৈশিষ্ট্য বা দুই জোড়া বৈশিষ্ট্য এবং এক সংকরে এক জোড়া বৈশিষ্ট্য আলোচনা করা হবে। ঠিক আছে? এই যে সংকরায়ন করছি এক সংকর বা দ্বিসংকর, এক সংকর বা দ্বিসংকর যখন আলোচনা করছি তখন সেটা কার কার মধ্যে সংকরায়ন করাবো। যেমন লম্বা মটর গাছের, লম্বা মটর গাছের সঙ্গে যখন লম্বা মটর গাছের সংকরায়ন করানো হবে, যখন লম্বা মটর গাছের সঙ্গে, যখন লম্বা মটর গাছ, লম্বা ক্যাপিটাল টি আর এটা লম্বা, লম্বা বৈশিষ্ট্য লম্বা বৈশিষ্ট্য। লম্বা বৈশিষ্ট্য দুটোই একই প্রকার বৈশিষ্ট্য এবং দুটো বৈশিষ্ট্য যখন নিয়ে আলোচনা করা হচ্ছে, যখন সংকরায়ন করানো হবে, একই প্রকার বৈশিষ্ট্য নিয়ে যখন সংকরায়ন করানো হবে তখন সেটাকে বলা হবে সমসংকর, যেটা সমসংকরায়ন পদ্ধতি বলা হয়। আর যখন দুটো আলাদা আলাদা দুটো বিপরীত উদ্ভিদ নিয়ে বা দুটো বিপরীত বৈশিষ্ট্যের উদ্ভিদ নিয়ে যখন সংকরায়ন করানো হবে তখন সেটাকে বলা হবে বিষম সংকর। এটা সমসংকর। আর যখন বিপরীত বৈশিষ্ট্য বলতে এখানে লম্বা ছিল, লম্বাটা এবার বেড়ে হয়ে যাবে। লম্বাটা যখন বেড়ে হয়ে যাবে তখন তার এলিলটাও চেঞ্জ হয়ে যাবে। এলিলটা কি চেঞ্জ হবে? এলিলটা হয়ে যাবে ছোট বৈশিষ্ট্য, স্মল টি। তখন যে সংকরায়নটা করা হবে সেটাকে বলা হবে বিষম সংকর। বিষম সংকর বা হেটেরোজাইগাস। আর হলো বিশুদ্ধ আর খাঁটি। বিশুদ্ধ জীব কোনগুলো? যে জীবের মধ্যে একটা মটর গাছ নেওয়া হলো, সেই মটর গাছের মধ্যে বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো যখন থাকবে, বিশুদ্ধ বৈশিষ্ট্য বলতে কি কি? যেমন লম্বা বৈশিষ্ট্য থাকলো, লম্বা একই প্রকার শুধু লম্বাই থাকলো। আবার যখন গোলাকার বীজ থাকবে, গোলাকার, তখন সেই জীবগুলোকে বলা হবে সমসংকর জীব বা বিশুদ্ধ জীব। এটা হলো বিশুদ্ধ জীব। আর সংকর জীব কোনগুলো?
সংকর জীব বলতে যার মধ্যে দুই প্রকারের বৈশিষ্ট্য থাকবে। দুই প্রকার বৈশিষ্ট্য কি দুই প্রকারের এলিল থাকবে। কি কি দুই প্রকারের এলিল? যেমন সংকর জীবের মধ্যে দুই প্রকারের এলিল থাকবে। দুই প্রকারের এলিল বলতে এখানে যদি লম্বা বৈশিষ্ট্য ধরা হয়, লম্বা, এখানে ক্যাপিটাল টি থাকতে পারে, স্মল টি থাকতে পারে, তাহলে এটা হলো সংকর লম্বা। তখন শুধু লম্বা বলা যাবে না, বা বিশুদ্ধ লম্বা বলা যাবে না, সেটাকে বলা হবে তখন সংকর লম্বা। তারপরে যদি গোলাকার বৈশিষ্ট্য আছে, গোলাকার বৈশিষ্ট্যের ক্যাপিটাল আর জানি আমরা, কিন্তু ক্যাপিটাল আর এর সঙ্গে যখন আবার স্মল আর থাকবে, স্মল আর মানে কি কুঞ্চিত বীজ, ক্যাপিটাল আর হলো গোলাকার বীজ, স্মল আর হলো কুঞ্চিত বীজ। কারণ ক্যাপিটাল আর স্মল আর একসঙ্গে যখন অবস্থান করছে তখন সেটাকে আর বিশুদ্ধ বলা যাবে, তখন সেটাকে বলবো আমি সংকর জীব বা সংকর গোলাকার উদ্ভিদ, মটর গাছ। তাহলে বিশুদ্ধ আর সংকর, বিশুদ্ধ আর সংকর পাওয়া যাচ্ছে। এই বিশুদ্ধ আর সংকরটাকে আমাদেরকে আলাদা করতে হবে কি দিয়ে? এলিলেট দ্বারা। এলিলেট দিয়ে আমরা এই দুটোকে আলাদা করতে পারি, বিশুদ্ধ আর সংকর। একটা বিশুদ্ধ উদ্ভিদ, একটা দুই প্রকারের বিশুদ্ধ উদ্ভিদের মধ্যে সংকরণ করে বিশুদ্ধ লম্বা, অর্থাৎ ক্যাপিটাল টি মটর গাছ, আর একটা হলো বিশুদ্ধ বেটে, স্মল টি মটর গাছের মধ্যে সংকরণ। এদের মধ্যে থেকে এবার জনন করার সময় বা অপত্য সৃষ্টির সময় কি করতে হয়? তাহলে এলিল বের করতে হয়। এলিল গুলো কোনগুলো? যে বৈশিষ্ট্যগুলোকে আমরা ধরেছি, ক্যাপিটাল টি দুটো এলিল, দুই প্রকার এলিল পাওয়া যাবে, এখানে এলিল পাওয়া যাবে স্মল টি। এদের মধ্যে সংকরায়ন করানো হলো, এদের মধ্যে যখন সংকরায়ন করানো হয়, একটা ক্যাপিটাল টি আর একটা হবে স্মল টি। আবার যখন সংকরায়ন করানো হবে তখন সেটা হবে আবার ক্যাপিটাল টি আবার স্মল টি। এই যে জীবগুলো পাওয়া গেল, এই জীবগুলোকে বলা হবে অপত্য জীব। অপত্য জীব। এই অপত্য জীবগুলো যেহেতু মাতা বা পিতা বা পুরুষ উদ্ভিদ বা স্ত্রী উদ্ভিদ, স্ত্রী ফুল, দুই ফুলের মধ্যে সংকরণ, স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মধ্যে যখন সংকরণ করা হবে তখন অপত্যগুলো পাওয়া যাবে। এই অপত্যগুলোকে বলা হবে প্রথম অপত্য জীব বা F1। এই অপত্যগুলোর সঙ্গে যখন আবার সংকরণ করানো হবে, এদের কাছ থেকে এলিল বের করতে হবে। এলিল দুই প্রকার পাওয়া যাবে, এই দিক থেকে দুই প্রকার এলিল পাওয়া যাবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এই দিক থেকে দুই প্রকার এলিল পাওয়া যাবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এই জীবগুলোর এর মধ্যে যখন সংকরণ করানো হবে, এটার সঙ্গে প্রথম এটাতে সংকরণ করা হবে, ক্যাপিটাল টি পাওয়া গেল। তারপর আবার এটার সঙ্গে এটার সংকরণ করে ক্যাপিটাল টি স্মল টি পাওয়া গেল। আবার এটার সঙ্গে এই এলিলটা সংকরণ করে ক্যাপিটাল টি স্মল টি পাওয়া গেল। আবার এটার সঙ্গে এই এলিলটা সংকরণ করে স্মল টি পাওয়া গেল। তাহলে দেখা যাচ্ছে এই যে অপত্যগুলো পাওয়া গেল বা এই জীবগুলো পাওয়া গেল, এই জীবগুলোকে বলা হয় তখন দ্বিতীয় অপত্য জীব বা জীব। কি হবে এটা? F2 জন্য বলা হয়। তাহলে দুই প্রকার বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, F1 অপত্য এবং F2, অর্থাৎ দ্বিতীয় অপত্যের জন্য, প্রথম অপত্যের জন্য এবং দ্বিতীয় অপত্যের জন্য। এটা মাতৃ উদ্ভিদ থেকে পাওয়া যাবে বা মাতৃ বা পিতৃ উদ্ভিদ থেকে পাওয়া যাবে, অর্থাৎ জনিত্র উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এই জীবগুলোর মধ্যে যে পাওয়া গেল F2 এর অপত্য বা F1 এর যে অপত্যগুলো পাওয়া গেল, সেই অপত্যগুলোর বৈশিষ্ট্য কি ছিল? সেই অপত্যগুলোর বৈশিষ্ট্য ছিল F1 এর অপত্য, অর্থাৎ F1 এর যে অপত্যগুলো পাওয়া গিয়েছিল তার বৈশিষ্ট্যগুলো ছিল একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর একটা ছিল ক্যাপিটাল টি একটা স্মল টি। এটাকে, এই জীবগুলোকে বলা হবে সংকর জীব। দুটোই সংকর জীব। এই সংকর জীব কেন বলা হচ্ছে এবং এর যে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, যদি আমি বাহ্যিক দিক থেকে দেখি, বাইরে থেকে যখন এই উদ্ভিদগুলোকে আমি দেখব তখন এই উদ্ভিদগুলো দুই প্রকারের। F1 জনুর অপত্যগুলোকে উভয় দেখা যাবে লম্বা,
উভয় জীব দেখা যাবে, উভয় উদ্ভিদগুলো দেখা যাবে লম্বা। কিন্তু লম্বা বলছি, লম্বা পাওয়ার সংকর। সংকর কেন? কারণ এখানে এক প্রকারের বৈশিষ্ট্য আছে যেটা প্রকাশ পাচ্ছে, আবার এক প্রকারের বৈশিষ্ট্য আছে যেটা প্রকাশ পাচ্ছে না। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্যকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেই বৈশিষ্ট্যকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্যগুলো কি আছে বা এলএল গুলোকে, একটা ক্যাপিটাল টি আর একটা আছে স্মল টি। ক্যাপিটাল টির যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা হলো লম্বা, আর স্মল টির যে বৈশিষ্ট্য, স্মল টির বৈশিষ্ট্যটা হলো বেটে। তাহলে একটা লম্বা একটা বেটে, এটাতে উভয় প্রকার আছে, F1 জন্য উভয় প্রকার বৈশিষ্ট্য আছে। উভয় প্রকার বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও তাকে লম্বা অপত্য বলা হচ্ছে। কেন লম্বা বলা হচ্ছে? কারণ তার লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। তাহলে লম্বা বৈশিষ্ট্যটা এখানে দেওয়া হবে প্রকট, প্রকট বৈশিষ্ট্য। আর বেটে বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটাকে বলা হবে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আবার F2 তে যখন দেখা যাচ্ছে F2 অপত্য, F2 অপত্যগুলো কি পাওয়া গেছে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, আর একটা পাওয়া গেছে ক্যাপিটাল টি স্মল টি, আবার পাওয়া গিয়েছিল ক্যাপিটাল টি স্মল টি, আবার পাওয়া গিয়েছে স্মল টি স্মল টি। তাহলে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যকে বলা হবে বিশুদ্ধ লম্বা, এই বৈশিষ্ট্য দুটোকে বলা হবে সংকর লম্বা, আর এটাকে বলা হবে আবার বিশুদ্ধ বেটে। কারণ এখানে লম্বা বৈশিষ্ট্যটা হলো প্রকট, আর এটা হলো বেটে বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর মাঝে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা সংকরটি, যে সংকরটা F1 জনের মধ্যেও দেখা গিয়েছিল। তার প্রকট, প্রচ্ছন্ন এবং সংকরটি সম্পর্কে বোঝা গেল। এবার কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? আমরা জানি প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায়, কিন্তু প্রকট বৈশিষ্ট্য কখন প্রকাশ পাবে এটা কি আমরা বুঝতে পারবো বাইরে থেকে? অবশ্যই বাইরে থেকে বুঝতে পারবো না। এটাকে দেখার জন্য এবার আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে, যে বৈশিষ্ট্য বা কিছু বিষয় জানতে হবে, যেটা হলো জিনোটাইপ আর ফিনোটাইপ। জিনোটাইপ কোনগুলো? এই যে আমি বললাম সংকর লম্বা, সংকর লম্বা, সংকর লম্বা যখন বললাম তখন একটা এলএল দিলাম ক্যাপিটাল টি আর একটা এলএল দিলাম স্মল টি। আবার যখন আমি বললাম বিশুদ্ধ, বিশুদ্ধ লম্বা, তখন একটা ক্যাপিটাল টি দিলাম আর একটাও ক্যাপিটাল টির বৈশিষ্ট্য দিলাম। তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ, এই যে লম্বা, এই দুটোই কিন্তু লম্বা, এটাও লম্বা এটাও লম্বা। তাহলে প্রকাশ পাবে কোনটা? লম্বা বৈশিষ্ট্যটা। লম্বা বৈশিষ্ট্যটা বাইরে থেকে দেখবো আমি লম্বা, কিন্তু যদি এটাকে সংকর লম্বাটাকে দেখি তাহলে বাইরে থেকে লম্বা, বিশুদ্ধ লম্বাটাকেও বাইরে থেকে লম্বা। তাহলে দুটো বৈশিষ্ট্য বাইরে থেকে যখন একই মতো দেখতে হচ্ছে, তখন বাইরের সেই বৈশিষ্ট্যটা, বাহ্যিক বৈশিষ্ট্যটা, সেটাকে বলা হয় ফিনোটাইপ বৈশিষ্ট্য। তাহলে বাইরে থেকে দেখছি দুটো লম্বা, সেই জন্য এই বৈশিষ্ট্য বা বাইরে বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে যখন লক্ষ্য করা হবে তখন সেটাকে বলা হবে ফিনোটাইপ। আবার এই ফিনোটাইপের মধ্যে যখন দেখা যাবে এলিল গত যখন দেখা যাবে বৈশিষ্ট্য, এলিল গত বৈশিষ্ট্যগুলোকে আলাদা করার সময় কিছু বৈশিষ্ট্য আলাদা দেখা যাবে। তখন এই এলিল গত যখন বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি তখন সেটাকে বলা হবে জিনোটাইপ জিন বা জিনোটাইপ বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্য। তো ফিনোটাইপ বাহ্যিক বস্তু থেকে প্রকাশ পাচ্ছে এবং জিনোটাইপ জিনগত দিক থেকে, বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না জিনোটাইপ। বাইরে থেকে জিনোটাইপের লম্বা যা, এই বিশুদ্ধ যা, সংকর যায়। কিন্তু ফিনোটাইপ, জিনোটাইপ যখন আলোচনা করা হবে জিনোটাইপের মধ্যে, তখন কোনটা সংকর এবং কোনটা লম্বা স্পষ্টভাবে বোঝা যাবে। তারপরে শুধু ফিনোটাইপ, জিনোটাইপ এবং জিনগত কিছু বৈশিষ্ট্য আমাদের বাহ্যিক লক্ষ্য করা যায়। যেমন কানের লতি, কানের লতি অনেক সময় কি হয়, কারো যুক্ত থাকে এবং মুখমণ্ডলের সঙ্গে যুক্ত, কারো আবার খোলা থাকে। এই যুক্ত কানের লতি এবং মুক্ত কানের লতি কিছু বৈশিষ্ট্য দ্বারা প্রকাশিত হয়, সেটা হলো প্রচ্ছন্ন এবং প্রকট বৈশিষ্ট্য। যখন মুক্ত হয়ে যাচ্ছে কানের লতিটার শেষ অংশটা মুক্ত, তখন সেটাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আবার যখন কারো কারো কানের লতি মুখমণ্ডলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকছে তখন সেটাকে বলা হয়েছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য প্রকাশ পাচ্ছে। আবার কেউ জিভ রোল করতে পারে,
রোল বলতে জীবটাকে গোল করতে পারে। সেই গোল করার বৈশিষ্ট্যটা হলো তার প্রকট বৈশিষ্ট্য। যারা পারে না তারা যে পছন্দ বৈশিষ্ট্যের মধ্যে করছে। তারপর মেন্ডেল তার পরীক্ষা করার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন। এই মটর গাছ নির্বাচন করার পিছনে অনেক কারণ ছিল, বা মটর গাছ নির্বাচন করে তিনি অনেক সুফল পেয়েছিলেন। মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? মটর গাছ নির্বাচন করার কারণ ছিল, প্রথম কারণ সেটা হলো মটর গাছ খুব অল্প সময়ের মধ্যে অপত্য সৃষ্টি করতে পারে বা ফুল ফল ধারণ করতে পারে। সেই জন্য সেই পরীক্ষাটা করতে কম সময়ের প্রয়োজন হবে। এবং মটর গাছে কি দেখেছিলেন? উভয় লিঙ্গ, অর্থাৎ একটা ফুল পুরুষ এবং একটা ফুল স্ত্রী একটি গাছের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে সমসংকর অর্থাৎ এক সংকর জনন করা যাচ্ছে এবং এখানে আবার ইতর পরাগযোগের মাধ্যমেও সংকর করা যাচ্ছে। স্বপরাগযোগ্য হচ্ছে, ইতর পরাগযোগ্য দেখা যাচ্ছে। ফলে মটর গাছ দেওয়ার সুবিধা, এবং আরও সুবিধা কি, মটর গাছ অল্প একটু জায়গার মধ্যে তার পরীক্ষা করা সম্ভব হয়। এবং আরও বিভিন্ন কারণ আছে। মেন্ডেল এইসব বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে নেওয়ার জন্য কিছু সাফল্য লাভ করেছিলেন। সাফল্য লাভ করার পিছনে কারণ ছিল তিনি যে বৈশিষ্ট্যগুলো বা যে অপত্য জিনগুলো নিয়েছিলেন, জীবগুলো নিয়েছিলেন, সেই জীবগুলোর মধ্যে সমস্ত বৈশিষ্ট্য ছিল প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যগুলো নেওয়ার জন্য তাকে ওনাকে খুব সাফল্য লাভ করেছে। আর কি ছিল? তিনি মটর গাছ যে নির্বাচন করেছিলেন, সেই মটর গাছগুলোকে বিশুদ্ধ অবস্থায় পেয়েছিলেন। আর কি হয়েছিলেন? সেই মটর গাছগুলো সুপ্রজননশীল ছিল এবং মটর গাছের মধ্যে উভয়লিঙ্গ ফুল ছিল। অর্থাৎ উভয়লিঙ্গ বলতে একটা গাছের মধ্যে পুরুষ ফুল এবং একটা গাছের মধ্যে স্ত্রী ফুল তিনি পেয়েছিলেন। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য পেয়েছিলেন। এই মেন্ডেল মটর গাছের বিজ্ঞানী মেন্ডেল মটর গাছের নির্বাচন করার পিছনে মেন্ডেল যে মটর গাছ নির্বাচন করেছিলেন তার কিছু বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য বয়ে আছে। সেই বিপরীত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য? প্রথমে বলেছিলাম বৈশিষ্ট্যের মধ্যে লম্বা বৈশিষ্ট্য নিয়েছিলেন, আর কি বৈশিষ্ট্য নিয়েছিলেন? লম্বা, তার সঙ্গে নিয়েছিলেন বেটে, আর কি নিয়েছিলেন? কাণ্ডের ফুল ছিল, কখনো ছিল কাক্ষিক আর কখনো ছিল অগ্রস্থ। কাক্ষিক ছিল এবং অগ্রস্থ ছিল। তারপর ফুলের প্রকৃতি নিয়েছিলেন। ফুলের প্রকৃতি, কখনো ফুলের প্রকৃতিটা ছিল, তার ফুলের রং নিয়েছিলেন। ফুলের রংটা কি ছিল? একটা ছিল বেগুনি, একটা ছিল সাদা। আর কি নিয়েছিলেন? মটরের যে ফল, সেই ফলের রংটা নিয়েছিলেন। একটা নিয়েছিলেন সবুজ আর একটা নিয়েছিলেন হলুদ। এবং যে বীজ, সেই বীজ নিয়েছিলেন। একটা নিয়েছিলেন বীজের গোলাকার বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, এবং আর একটা নিয়েছিলেন কুঞ্চিত বীজ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং বীজের রং নিয়েছিলেন। বীজের রং একটা নিয়েছিলেন হলুদ, আর এক প্রকারে নিয়েছিলেন সবুজ বীজ। এবং ফলের অবস্থান কতগুলো ফল ছিল বা মটর গাছের ফল ছিল কাক্ষিক, এবং কতগুলো ফলের অবস্থান ছিল শীর্ষ অগ্রভাগের ফল হয়েছিল। এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল তার পরীক্ষাগুলো চালিয়ে গিয়েছিলেন এবং সফলভাবে সাফল্যমণ্ডিত হয়েছিলেন। আজকে ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাস তোমাদের মেন্ডেলের যে পরীক্ষা, সেই পরীক্ষার উপর কয়েকটা সূত্র নিয়েছিলেন, সেই সূত্র সম্পর্কে আলোচনা করা হবে এবং 1 সংখ্যা এবং 2 সংখ্যার জননের পরীক্ষাটা ভালো করে আলোচনা করা হবে। আজকের মতো এই পর্যন্ত ক্লাস। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই।